হ্যালো এভরিওয়ান। আজকে আমাদের ইংলিশের ক্লাসে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো ভার্ব। তো আমরা প্রথমেই ভার্ব নিয়ে কেন আলোচনা করছি, আমাদের আর কি কি নিয়ে আলোচনা করার আছে সেটা একটু বলে নিই। আমাদের পার্টস অফ স্পিচ কতগুলো? 8টা। তার মধ্যে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপজিশন, কনজাংশন আর ইন্টারজেকশন। সবকটা নিয়ে আমাদের মোটামুটি পড়তে হবে। তার মধ্যে আজকে আমরা যেটা নিয়ে পড়বো ভার্ব। এখানে অনেক ধরনেরই প্রশ্ন আসে। একটা প্রশ্ন আসতে পারে যে কি 4টে অপশনের মধ্যে কোনটা হবে। আরেকটা আসতে পারে একটা ভুল ওয়ার্ড, একটা ভুল সেন্টেন্সকে ঠিক করা, সঠিক ভার্ব লাগিয়ে ঠিক করা। তো সেই ব্যাপারটা বেশ কনফিউজিং। আর ভার্বের মধ্যে অনেক এক্সেপশন আছে, সেগুলো আমাদের জানতে হবে, রুলসগুলো জানতে হবে, না হলে আমরা বুঝবো না। তো আপাতত আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা ভার্ব। আমরা ভার্ব কাকে বলে সেটা কি জানি? আমাদের অবজেক্ট যেটা, সেটাকে যখন কোনো নাউন মিন করছে, সেই নাউনটা সিঙ্গুলার, প্লুরাল যেটা হবে, এবং তাছাড়াও কিছু রুলসের বদলে আমরা বুঝতে পারবো সেখানে আমাদের ভার্বটা কিরকম হবে। তো আমি ফার্স্ট যেটা বলছি, রুল 1। এখানে সে চিঠি লেখে, এটা আমি যখন লিখতে চাই, she write a letter লিখলাম, কিন্তু এটা একটা এরার সেন্টেন্স। কেন? কারণ প্রথম রুলটাই হলো সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয় আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। এখানে she হলো থার্ড পারসন সিঙ্গুলার, ঠিক আছে? আর এখানে সে চিঠি লেখে, তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে ভার্বের সাথে কি হবে? এস বা ইএস যোগ হবে। তাহলে সেখানে কি হয়ে যাবে? she writes a letter। তখন কিন্তু এটা ঠিক, এটা ভুল নয়। তাহলে প্রথম রুলটা একবার আমি লিখে দিই। তোমরা যদি এটা খাতায় নোট ডাউন করো তাহলে অবশ্যই এক্সাম্পলটা লিখবে, না হলে পরে বুঝতে অসুবিধা হবে। আমি প্রথমবার এত ডিটেলে লিখছি, পরে কিন্তু আমি শর্টকাট ইউজ করব। বোঝা গেল? তো এটা আমাদের মনে রাখতে হবে রুলসটা। তো আরেকটা উদাহরণ দিলে হয়তো আরেকটু ক্লিয়ার হবে। বাচ্চাটি কাঁদে, যাই হোক। দ্য বেবি, কাঁদা ইংরাজি ক্রাই আমরা জানি, তাহলে এখানে কি ক্রাই হবে? এবার বলি, দ্য বেবি কি? থার্ড পারসন সিঙ্গুলার। আর এখানে সে কাঁদছে বা কাঁদে, সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে এখানে ইএস যোগ হবে। কিন্তু ক্রাইয়ের পরে তো ইএস হয় না, সেখানে কি হয়? ওয়াইটা আই হয়ে যায়, ক্রাইস হবে। তাহলে দ্য বেবি ক্রাইস। ঠিক আছে? এটা প্রথম রুল এবং খুবই সহজ রুল, যেটা সবাইকার জানা উচিত। এবার সেকেন্ড রুলে আমি যাচ্ছি।
এই এখন যেটা নিয়ে আলোচনা করব, এই শব্দগুলো ছোটবেলায় আমাদের যখন কেউ আমরা কতটা ভালো পড়াশোনা করছি বা কিছু জিজ্ঞাসা করতো, তখন সবসময় এই ধরনের শব্দগুলো ট্রান্সলেট করতে দিত। আমাদের পরীক্ষাতেও আসতো যে আমরা স্টেশনে পৌঁছালাম, ট্রেন চলে গেল, আমরা স্কুলে পৌঁছালাম বেল বাজার আগে বা পরে, যাই হোক এই ধরনের সেন্টেন্সগুলোর ক্ষেত্রে ভার্বের যে রুলসটা আমাদের মনে রাখতে হবে সেটা প্রথমেই আমি বলে দিই। বিফোর দ্বারা দুটি পাস্ট টেন্স যুক্ত থাকে। পাস্ট টেন্স কি সেটা নিশ্চয়ই বলতে হবে না? যেটা ঘটে গেছে, বেল যদি বেজে যায়, ট্রেন যদি ছেড়ে যায়, ঠিক আছে, পাস্ট টেন্স যুক্ত থাকলে বিফোরের আগের অংশে পাস্ট পারফেক্ট টেন্স এবং পরের অংশে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। আমি প্রথমেই বলেছি, এবার কিন্তু আমি শর্টকাট ইউজ করব। এগুলো নিজেকে মনে রাখতে হবে, খাতায় লেখার সময় ঠিক করে লিখতে হবে। এবার এটা তো কিছু মাথায় ঢুকলো না, যতক্ষণ না এক্সাম্পল না দেব এটা মাথায় ঢোকা সম্ভব না। তাহলে যখন আমরা স্কুলে পৌঁছালাম, ধরি বেলবাজার আগে, আমরা খুব ভালো স্টুডেন্ট, আমরা বেলবাজার আগেই স্কুলে পৌঁছে গেছি, ঠিক আছে। তাহলে আমরা পৌঁছে গেছি, তাহলে কি রিচ, কিন্তু সেটা আমি পরে বলব। এখানে কিন্তু আমাদের ভার্বটা নিয়েই কারবার, তো সেটা পরে হবে। উই রিচ আওয়ার স্কুল বিফোর দ্য বেল র্যাং। কিন্তু আমাদের এই লিস্টে যে রুলসটা আমরা লিখলাম সেখানে আমরা কি বলেছি? বিফোর দ্বারা দুটি পাস্ট টেন্স যুক্ত থাকলে বিফোরের আগের অংশে পাস্ট পারফেক্ট টেন্স এবং পরের অংশে পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। তো সেটা তো র্যাঙ্ক গেল, তাহলে আগের অংশে পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে সেক্ষেত্রে কি হবে? উই হ্যাড রিচড। বোঝা গেল? We had reached our school before the bell rang. এবার এরকমই আরেকটা সেন্টেন্স দিয়ে বোঝা যাক যে ডাক্তার আসার আগেই পেশেন্টটা মারা গেল। সেখানে কি হবে? দ্য পেশেন্ট এটা তোমরা ভাবো, আমি বাকিটা লিখে নিই। আমি এখানেও একটুখানি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলছি, সেটা কেন বলছি পরেই বোঝাচ্ছি। দ্য পেশেন্ট মারা গেছে, সেটা আমায় করতে হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে কি হবে? দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর, কি বলা আছে? পাস্ট। তাহলে ডক্টর কাম নিশ্চয়ই হবে না, সেক্ষেত্রে হবে ডক্টর কেম। এই দুটো জায়গাতে আমাদের পাস্ট টেন্স ইউজ হচ্ছে। এক জায়গায় পাস্ট পারফেক্ট, এক জায়গায় পাস্ট ইনডেফিনিট টেন্স আমরা ইউজ করছি। তো এই রুলসটা আমাদের মাথায় রাখতে হবে। এবার আমরা 3 নম্বর রুলসে যাব। এটা আমি একটু আগেই বলেছি যে তারা যখন স্টেশনে পৌঁছালো তখন ট্রেনটা স্টেশন থেকে চলে গেছে বা ছেড়ে গেছে। তো they arrived the station after
দ্য ট্রেন ছেড়ে গেছে, ছেড়ে যাওয়াটাকে আমি ধরলাম লিভ, কিন্তু আমাকে তো এখানে কি করতে হবে, পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে কি হবে, হ্যাড লেফট। এবার আমি রুলসটা বলি, আফটার দ্বারা দুটো পাস্ট টেন্স যুক্ত থাকলে আগের অংশে পাস্ট ইনডিফিনিট আর পরের অংশে পাস্ট পারফেক্ট। আমাদের আগের রুলসটা কিন্তু ঠিক উল্টো ছিল, আর সেখানে আফটারটাও ছিল বিফোর। এখানে লিখলে আরো কনফিউশন হবে, তাও আমি লিখলাম, যখন এখানে বিফোর ছিল তখন আগের অংশে পাস্ট ইনডেফিনিট হয়েছিল আর পরের অংশে পাস্ট পারফেক্ট হয়েছিল, কিন্তু যখন এখানে আফটার আছে তখন এটা পুরোপুরি উল্টো হবে। প্রথম অংশে হবে পাস্ট ইনডেফিনিট টেন্স, এখানে আমরা অ্যারাইভ করব না, করব অ্যারাইভড। আর যখন ট্রেন ছেড়ে গেছে সেটাকে আমরা করব পাস্ট পারফেক্ট। এখানে আমি রুলসটা লিখছি না, আগেরটার মতোই সেম কিন্তু উল্টো। বোঝা গেল? আমরা আগেরটার ক্ষেত্রে একটা করলাম, সেটা বললে হয়তো বুঝতে সুবিধা হবে, যে পেশেন্ট মারা গেছে ডক্টর আসার আগে, সেখানে আমি বিফোর ইউজ করেছি। এবার আমি ইউজ করছি যে পেশেন্ট মারা গেছে ডাক্তার আসার পরে, তাহলে কি হবে, কিছুটা জায়গা তো সেমই থাকছে, দ্য পেশেন্ট ডাইটা কি হবে ভাবতে থাকো। আমি বলেছি এখানে আমরা আফটার দিয়ে দেখছি, তো আফটার তো বসবেই। আফটার দ্য ডক্টর, আগের ক্ষেত্রে আমরা করেছি দ্য পেশেন্ট হ্যাড ডাইড, সেটা আমরা কি করেছিলাম, পাস্ট পারফেক্ট টেন্স প্রথমে, কিন্তু এখানে কি আমাদের পরে পাস্ট পারফেক্ট, আমাদের পরের ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্সটা হচ্ছে, তাহলে দ্য ডক্টর হ্যাড কাম। আর আমাদের প্রথমে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, আগে আমরা কি করেছিলাম, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, তো এখানে কেমটা আমরা বসিয়েছিলাম, তো কেম যেমন বসিয়েছিলাম আমরা পাস্ট পারফেক্ট টেন্স হিসাবে, তাহলে দ্য পেশেন্ট মারা গেল, মারা যাওয়াটাকে আমাদের বসাতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। ঠিক আছে, দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। বোঝা গেল? এগুলো কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর সলভ করতে হবে, তাহলেই মাথায় ঢুকবে। প্রথমে রুলসগুলো খাতায় লিখে নিতে হবে, তারপরে কয়েকটা সলভ করার সময় দেখে নিতে হবে, তারপরে না দেখেও হয়ে যাবে। এবার আমরা যেটা বলবো সেটার জন্য আমি কয়েকটা উদাহরণ লিখে নিই, নইলে বোঝাতে অসুবিধা হবে। কিছু কিছু সেন্টেন্স থাকে, নো সুনার হ্যাড এটা দিয়ে শুরু হলো, তারপরে দেন দিয়ে বাকি অংশটা হলো। স্কেয়ারসলি হ্যাড তারপরে হোয়েন দিয়ে, হার্ডলি হ্যাড তারপরে হোয়েন দিয়ে। যখন প্রথম অংশটা পারফেক্ট টেন্স অনুযায়ী হয়, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, দ্বিতীয় অংশ তখন পাস্ট ইনডেফিনিট টেন্স অনুযায়ী হবে, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম হবে। কিরকম, তো নো সোনার হ্যাড যখন থাকবে, সেখানে যখন আমরা যে সেন্টেন্সটা নিয়ে করছি সেটাতেই কাজ করা যাক, যে বেল বাজলো, তো নো সোনার হ্যাড দ্য বেল rang then the teacher entered the classroom। বোঝা যায়নি তো কিছু?
আমাদের রুলসে আমি কি বললাম, প্রথম অংশ যখন পাস্ট পারফেক্ট টেন্স অনুযায়ী হয় আর দ্বিতীয় অংশ পাস্ট ইনডেফিনিট টেন্স অনুযায়ী হয়, তখন ভার্বের পাস্ট ফর্ম হয়। ঠিক আছে, এখানে আমাদের প্রথম অংশ পাস্ট পার্টিসিপল পাস্ট পারফেক্ট টেন্সে হলো, সেকেন্ডে পাস্ট পার্টিসিপল ফর্মে হলো, তাহলে ভার্বটা কি হবে, পাস্টে হবে, ইডি যোগ হবে। তো নো সুনার হ্যাড, এই রুলসগুলো এরকম ভাবেই মনে রাখতে হবে। নো সুনার হ্যাড, স্কেয়ারসলি হ্যাড, হার্ডলি হ্যাড, এখানে আমি হ্যাডটা লিখিনি, এইগুলো মনে রাখতে হবে। কতগুলো রুলস পড়ালাম আমি কিন্তু ভুলে গেছি, এটাকে বোধহয় 5 নম্বর না। এবার আমরা যেটা করব সেটার জন্য কিছু কিছু সেন্টেন্স থাকে যে সিন্স দ্বারা দুটো ক্লজ যুক্ত থাকে, যে ইট ইজ মেনি ইয়ার্স সিন্স হি গেভ আপ স্মোকিং। এখন অনেক বছর হয়ে গেছে যে সে ধূমপান করা ছেড়ে দিয়েছে। এই যে সিন্সটা যখন বসবে, এটা সিন্সের ক্ষেত্রেই, এটা সিন্সটাকে নিয়েই যে রুলসটা বলছি সেটা। আগের অংশ প্রেজেন্টে হচ্ছে, ইট ইজ। এখন দাঁড়িয়ে আমি বলছি এটা অনেক বছর হয়ে গেছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে। কিন্তু সে ছেড়ে দিয়েছে, সিন্সের পরের অংশটা, সেটা কিন্তু হচ্ছে পাস্ট ইনডিফিনিট। বোঝা গেল? যখন সিন্স থাকবে তার আগের অংশ, যখন সিন্স দিয়ে দুটো ক্লজ যুক্ত থাকবে, তখন তার আগের অংশ প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে, পরের অংশ পাস্ট ইনডেফিনিট টেন্সে হবে। আরেকটা বলা যাক, 5 বছর হয়ে গেছে যে সে বাড়ি ছেড়ে দিয়েছে বা বাড়ি ছেড়ে চলে গেছে, তাহলে আমি কিন্তু পুরো করব না, একটা বলে দিচ্ছি। পরেরটা কি হবে, কি কথা ছিল, পাস্ট ইনডেফিনিট টেন্সে হবে পরের অংশ। 5 years have passed, 5 বছর অতিক্রান্ত হয়ে গেছে। তাহলে এখানে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট প্রেজেন্ট পারফেক্ট ইউজ করছি আগের অংশে, সিন্সের আগের অংশে, কিন্তু পরের অংশে আমাদের পাস্ট ইনডেফিনিট ইউজ করতে হবে। তাহলে হি লেফট দ্য হাউস, হি লিভ বা কিছু কিন্তু হবে না, হি লিভস কিচ্ছু হবে না, হি লেফট দ্য হাউস। বোঝা গেল? এবার আমরা যেমন বিফোর আফটার নিয়ে পরপর দুটো জিনিস পড়লাম, এবার আমরা সিন্স নিয়েই আরেকটা জিনিস পড়ব। তো তার জন্য আমি একটা অনেক বছর অতিক্রান্ত হয়ে গেছে যে আমার তার সাথে দেখা হয়েছে। ঠিক আছে, তাহলে কি হবে, এখানে সিন্সের ইউজ হবে, বুঝতে পারছো, কারণ অনেক বছর হয়ে গেছে, এইসব ক্ষেত্রে তো আমরা সিন্স ইউজ করি। মেনি ইয়ার্স পাস্ট সিন্স আই হ্যাড মেট হিম লাস্ট দেখা হয়েছে, যাই হোক। তো আমরা একটু আগে কি বলেছিলাম, সিন্সের আগের অংশে প্রেজেন্ট ইনডেফিনিট হবে বা প্রেজেন্ট পারফেক্ট হবে, আর পরের অংশে পাস্ট ইনডেফিনিট হবে। কিন্তু এখানে উল্টো কেন হলো দেখো, এখানে হ্যাড মেট হিম লাস্ট হলো, কিন্তু আগের ক্ষেত্রে হয়েছিল 5 years have passed since he left the house,
তাহলে এখানে মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট এরকম করে আমরা করছি না কেন? সিন্স দ্বারা ক্লজ যুক্ত থাকলে এবং সিন্সের আগে ক্লজ বা বাক্যের অংশ পাস্ট ইনডেফিনিট টেন্স হল, যখন এই আগের অংশটা পাস্ট ইনডেফিনিট হবে, যখন আমরা আগেরটাই যেটা পরে করেছিলাম যে হি লেফট দ্য হাউস, কিন্তু এখানে আমরা প্রথমেই বলে দিচ্ছি মেনি ইয়ার্স পাস্ট, তখন তো ব্যাপারটা ঘুরে যাবে না। আমি প্রথমেই যখন পাস্ট ইনডেফিনিট টেন্সটা ইউজ করে নিচ্ছি, তাহলে আমার পরবর্তী অংশটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। সেক্ষেত্রে আমার আর এখানে মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট, আই হ্যাভ লেফট, আই হ্যাভ মেট হিম লাস্ট, দুখানাই তো এরকম হবে না। এখানেও হ্যাভ করলাম বা হ্যাড করলাম, সেটা তো হবে না। দু জায়গাতেই আমি মেনি ইয়ার্স হ্যাড আবার আই হ্যাড এরকম তো করবো না। তো এখানে যখন আমি প্রথমেই পাস্ট ইনডেফিনিট টেন্স ইউজ করছি, তাহলে অবশ্যই পরেরটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। বোঝা গেল? আরেকটা হলো অনেক বছর হয়ে গেছে যে আমি সেখানে গেছিলাম বা জায়গাটায় ভিজিট করেছিলাম, ঠিক আছে? এখানে আমরা সেম জিনিস করব। প্রথমেই আমরা হ্যাড আনছি না, ইট ওয়াজ মেনি ইয়ার্স। আমি এখানে বর্তমানে দাঁড়িয়ে বলছি এটা অনেক বছর হয়ে গেছে। প্রথমেই আমি পাস্ট পারফেক্ট, প্রথমেই আমি পাস্ট ইনডেফিনিট টেন্স ইউজ করছি, ঠিক আছে? তাহলে পরের অংশ কি হবে? ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স আই হ্যাড ভিজিটেড দ্য প্লেস বা দেয়ার, যাই হোক, ঠিক আছে? আগেরটা আর এটার পার্থক্যটা কি বোঝা গেল? 5 years have passed since he left the house, আমি বারবার বলছি যাতে মাথায় থাকে। 5 নম্বর রুলসে ছিল যখন সিন্স দ্বারা দুটো ক্লজ যুক্ত থাকবে, তাহলে আগের অংশ প্রেজেন্ট ইনডেফিনিট প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে পরের অংশ পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। যখন আমি এখানে হ্যাভ পাস্ট করে ফেলেছি, তখন আমার পরের অংশ পাস্ট ইনডেফিনিট টেন্স হবে, হি লেফট দ্য হাউস হবে। এটা আবার আমি লিখেছি বলে ভেবো না, এটা হবে, ঠিক আছে? ইট ইজ মেনি ইয়ার্স সিন্স হি গেভ আপ স্মোকিং হবে, ঠিক আছে? তো এইখানে তার পরের রুলসে যখন আমি প্রথমেই দেখছি যে প্রথম অংশ পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে, তাহলে পরের ক্ষেত্রে পাস্ট ভার্বটা হবে পাস্ট পারফেক্ট টেন্সে। বোঝা গেল? এবার আমি একটা খটোমটো রুলস বলি, তারপরে আর বেশি কিছু বলবো না। কত নম্বর রুল এটা? 7। এইখানে আমি যে রুলসটা বলছি সেটা কিছু শব্দের উপর ভ্যারি করে। আইদার অফ, নাইদার অফ, এনি অফ, নান অফ, ইচ অফ, এভরি অফ, ওয়ান অফ, ঠিক আছে? এগুলো তো ইউজ হয়ই, কিন্তু এগুলোর পাশে যখন আমরা ভার্ব বসাবো তখন আমরা কনফিউজড হবই, ঠিক আছে? এবার আমরা ভার্বটা কিসের উপরে বসাই? সাবজেক্টের উপরে। তো সাবজেক্টের পরে আমি যখন ভার্বটা বসাচ্ছি, আমায় ভার্বটা বসানোর জন্য চিন্তা করতে হবে সাবজেক্টটা কি।
তো সেক্ষেত্রে আইদার অফ আর নাইদার অফ যখন বসবে, সেটা যখন দুটো জিনিসের মধ্যে, ঠিক আছে, যে আমি সাদা জামা কালো জামা কি পরছি, দুটোর মধ্যে হলে আইদার অফ নাইদার অফ। এনি অফ, নান অফ, এগুলো হলো দুইয়ের বেশি, মোর দ্যান টু। এবার ইচ অফ, এভরি অফ, ওয়ান অফ কিন্তু দুটোর ক্ষেত্রেও হতে পারে, আবার দুটোর বেশির ক্ষেত্রেও হতে পারে। ঠিক আছে, এবার এটা এক্সাম্পল না দিলে বোঝা সম্ভব নয়, তো আমি এক্সাম্পলটা আগে বলি। আমি one of his ambitions in life কি ভার্ব বসাবো? আমি ওয়ান অফ এর ক্ষেত্রে কি বললাম? ওয়ান অফ দুই বা দুইয়ের বেশি, এখানে কি তার অ্যাম্বিশনস, তার একটা থাকতে পারে, দুটো থাকতে পারে। এখানে ওয়ান অফ বলা হয়েছে মানে দুটো তো আছেই, দুটোর মধ্যে একটা হতে পারে, সুতরাং একটা তার অ্যাম্বিশন নয়, বা তার 100টা অ্যাম্বিশন থাকতে পারে। তারপরে আমরা কি বসাবো? ইন লাইফ ইজ টু ভিজিট কাশ্মীর। এইবার যখন এই নাউনগুলো ইউজ হবে, এগুলো সব কটা প্লুরাল নাউন। আমি এই যে কটা বললাম এখানে কোনোটাই একটা নয়, সব কটা হলো প্লুরাল। তো আমাদের রুলসটা হলো, যখন প্লুরাল নাউন ইউজ হবে, these are used with plural noun, pronoun, but singular in verb। ঠিক আছে, এবার আরেকটা দেখা যাক ইচ অফ দিয়ে। হ্যাঁ, ইচ অফ দ্য স্টুডেন্টস, এটা ফাঁকা রাখছি, ঠিক আছে, given the same opportunity। এখানে কি মনে হচ্ছে? সবাইকে, প্রতিটা ছাত্রকে সেম অপরচুনিটি দেওয়া হচ্ছে, তো এখানে প্রতিটা প্লুরাল নাউন। তো আমরা কি বলেছি? এখানে আমাদের ভার্ব সিঙ্গুলার হবে, এখানে গিভেন দেয়া হয়েছিল, তো এটা ওয়াজ হবে, কিন্তু এখানে কিন্তু আমরা অর্ডার করছি না, এটা মাথায় রাখতে হবে। ইচ অফ, ওয়ান অফ, নান অফ, যাই হোক, এখানে আমরা প্লুরাল করব না, এটা তো বোঝা গেল। এবার সবকিছুতেই তো একটা ব্যতিক্রম থাকে, এখানেও একটা এক্সেপশন আছে, সেটা আগে বলে দিই। আমরা কি জানলাম? যে যখন আমাদের শুরু হবে অনেকের মধ্যে কিছু দিয়ে, ইচ অফ, ওয়ান অফ, নান অফ, এইসব দিয়ে শুরু হবে, তখন আমাদের ভার্বটা হবে সিঙ্গুলার। কিন্তু যদি তখনই ভার্বটা প্লুরাল ফর্মে ইউজ হবে যদি ওই আমাদের নাউন প্রোনাউন, মানে আমাদের যে সাবজেক্ট যাকে নিয়ে কথা হচ্ছে, তার পাশে একটা লেজ জোড়া থাকে। লেজটা কিরকম? হি ইজ ওয়ান অফ দ্য বয়েজ হু, এখানে কি হ্যাজ হবে না হ্যাভ হবে? বললাম ব্যতিক্রম, হু হ্যাজ হবে না। আমাদের আগের রুলস মানলে আমরা কিন্তু এখানে হ্যাজ বসাতাম, কিন্তু দেখো হি ইজ ওয়ান অফ দ্য বয়েজ, এখানে শুধু ওয়ান অফ না, কিন্তু একটা লেজ আছে, কথা হচ্ছে একজনকে নিয়ে, সে অনেকের মধ্যে একজন। তো এখানে আমাদের হবে হু হ্যাভ মেড দ্য মিস্টেক। ঠিক আছে,
এই রুলসগুলো আপাতত মাথায় রাখো। ভার্বসের আরো বেশ কিছু রুলস আছে, সেটা আমি পরের ভিডিওতে বলে দেবো। রুলসগুলো খাতায় নোট ডাউন করো, ভালো করে পড়ো, এবং যে আমাদের টেস্ট পেপার যা আছে সেখান থেকে এগুলো সলভ করার চেষ্টা করো। আর যদি তোমরা বলো তাহলে আমায় কমেন্ট বক্সে লিখো, তাহলে আমি তোমাদের হোমওয়ার্ক টাইপের কিছু কাজও দিতে পারি, যেগুলো করলেই কনফিউশনগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর এরকম আরো ভিডিও পাওয়ার জন্য কি করতে হবে? মনে থাকে যেন সাবস্ক্রাইবটা করতে হবে, ভিডিও কেমন লাগছে সেটা বলতে হবে, লাইক করতে হবে, বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিও।